সবাইকে এই চ্যানেলে স্বাগত। সংসদের ভিতরে লোকসভা ও রাজ্যসভা তাদের কাজ ঠিকঠাকভাবে স্মুথলি চালানোর জন্য নিজেদের মতন করে বিভিন্ন নিয়ম তৈরি করতে পারে। এই কথাটাই সংবিধানের 118 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। ঠিক সেই রকমই সুপ্রিম কোর্ট তার কাজকে ঠিকঠাকভাবে স্মুথলি চালানোর জন্য নিজের মতন করে বিভিন্ন নিয়ম তৈরি করতে পারে। সেই কথাই সংবিধানের 145 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। এখন সুপ্রিম কোর্টের নিয়ম কানুন বলতে কি বোঝায় তার কয়েকটা উদাহরণ দিই। যেমন সপ্তাহে সুপ্রিম কোর্ট কদিন খোলা থাকবে, কখন সুপ্রিম কোর্ট খুলবে, কখন বন্ধ হবে, কোন ধরনের কেস কোন জাজের কাছে যাবে, কোনো একটা কেসের হিয়ারিং কিভাবে হবে, অ্যাডভোকেটরা কখন কিভাবে তাদের বক্তব্য রাখবে, কোনো কেস নিয়ে সুপ্রিম কোর্টে কিভাবে অ্যাপিল করতে হবে, কিভাবে কোনো একটা কেস রেকর্ড হবে, জামিন কিভাবে হবে, কোনো একটা কেস কখন স্টে হবে, কোর্টের ভেতরে কোন কোন কথা বলা যাবে আর কোন কোন কথা বলা যাবে না, এই সমস্ত বিভিন্ন নিয়ম। তো এই রকম যে বিভিন্ন নিয়ম রয়েছে সেই নিয়মগুলো সুপ্রিম কোর্টের রুল বুকে লেখা রয়েছে। এখানে 145 নম্বর ধারাতে শুধু এইটা লেখা রয়েছে যে সুপ্রিম কোর্ট তার কাজের জন্য কোন কোন বিষয়ে নিয়ম বানাতে পারে। নর্মালি সুপ্রিম কোর্ট তার কাজ এবং জুডিশিয়ারি রিলেটেড যে কোনো বিষয়ে চাইলেই নিয়ম তৈরি করতে পারে। তবে কিছু পয়েন্টের কথা 145 নম্বর ধারাতে লেখা রয়েছে। যেমন কোর্ট রুমের ভেতরে কোনো একজন উকিল বা অ্যাডভোকেট কিভাবে তার প্র্যাকটিস করবে, মানে কোনো একটা কেস নিয়ে ওই অ্যাডভোকেট কিভাবে সেই মামলাটা লড়বে, সেই নিয়ম ঠিক করবে সুপ্রিম কোর্ট। উকিলরা যখন কোনো মামলা লড়েন তখন বলা হয় যে ওই উকিল তার ওকালতি প্র্যাকটিস করছেন। এরপর হাইকোর্ট থেকে কোনো একটা কেস সুপ্রিম কোর্টে অ্যাপিল করার জন্য কি কি স্টেপ আছে, কখন অ্যাপিল করতে হবে, কোন জাজ ঠিক হবে, কোন জাজ সেই অ্যাপিলটা নেবে, শুনানি কিভাবে হবে, এই সমস্ত নিয়ম। সংবিধানের পার্ট 3 এর আন্ডারে মৌলিক অধিকার সম্পর্কিত কোনো একটা কেস সুপ্রিম কোর্টে এলে বা 139 এ নম্বর ধারা অনুযায়ী কোনো একটা কেস সুপ্রিম কোর্টে ট্রান্সফার হলে তার প্রসিডিংস কিভাবে হবে, সেই সমস্ত নিয়ম কানুন। এইরকম আরো বিভিন্ন ধরনের কেস সুপ্রিম কোর্টে এলে তার প্রসিডিংস কিভাবে হবে সেই সমস্ত বিষয়ে নিয়ম কানুন তৈরি করতে পারবে সুপ্রিম কোর্ট, সেটাই 145 নম্বর ধারাতে লেখা রয়েছে। এছাড়া কখন কিভাবে বেল বা জামিন দেওয়া হবে, কিভাবে কোনো একটা কেস স্টে হয়, সেই সমস্ত নিয়মও সুপ্রিম কোর্ট নিজের মতন করে ঠিক করতে পারে। তবে হ্যাঁ, এই নিয়মগুলোর ক্ষেত্রে একটা বিষয় বলা আছে যে সুপ্রিম কোর্ট শুধুমাত্র সেই সমস্ত বিষয়ের উপরেই নিয়ম তৈরি করবে যে বিষয়ে পার্লামেন্ট সুপ্রিম কোর্টকে নিয়ম তৈরি করতে বলবে। যেমন ধরলাম যে ভবিষ্যতে সুপ্রিম কোর্ট তার ওয়ার্ক ফ্রম হোম এই বিষয়টা নিয়ে কোনো একটা নিয়ম বানাতে চাইলো, তাহলে পার্লামেন্ট বা সংসদ যদি বলে যে হ্যাঁ ওয়ার্ক ফ্রম হোম নিয়ে পার্টিকুলার এই বিষয়ে সুপ্রিম কোর্ট নিয়ম বানাতে পারে, তবেই সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের কাছ থেকে ফাইনাল অ্যাপ্রুভাল নিয়ে ওই পয়েন্টের উপরেই তাদের মতন করে নিয়ম কানুন তৈরি করতে পারে। পার্লামেন্ট যদি না বলে দেয় তাহলে কিন্তু ওই সমস্ত নিয়ম আর তৈরি হবে না। 145 নম্বর ধারাতে আরো বলা আছে যে কোনো একটা কেসের শুনানি কোন জাজের আন্ডারে থাকবে, মানে কোন বিচারপতির আন্ডারে কোন মামলা চলবে। কোনো একটা মামলায় একজন জাজ থাকবে না দুজন থাকবে না তিনজন থাকবে না 5 জন থাকবে না 7 জন থাকবে, সেটা নির্ধারণ করে দেবে ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তবে 143 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যদি সুপ্রিম কোর্টের কাছ থেকে কখনো কোনো পরামর্শ নিতে চান বা সংবিধানের ইন্টারপ্রিটেশন, মানে সংবিধানে উল্লেখ রয়েছে এরকম কোনো একটা বিষয়ের ব্যাখ্যা দেওয়ার হলে, সেক্ষেত্রে মিনিমাম 5 জন জাজের বেঞ্চ বসবে, মানে 5 জন জাজ মিলে ওই বিষয়টাকে সমাধান করবে। এই ধারাতে আরো একটা বিষয় বলা আছে যে 143 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যেহেতু সুপ্রিম কোর্টের কাছ থেকে অ্যাডভাইস বা ওপিনিয়ন মানে মতামত নেন, তাই এই মতামতকে সুপ্রিম কোর্টের রায় হিসাবে ধরা যাবে না এবং এর কোনো রিপোর্ট তৈরি করা হবে না। এছাড়াও একের বেশি জাজ যে মামলার শুনানিতে থাকবে তাদের ভেতর মেজরিটি জাজ যে রায় বা জাজমেন্ট দেবে সেটাকেই ফাইনাল জাজমেন্ট হিসাবে ধরা হবে। মানে ধরলাম যে 7 জন জাজ মিলে একটা কেস দেখছেন, তার ভিতর 5 জন জাজ এক রকমের রায় দিলেন এবং বাকি 2 জন জাজ অন্য আরেক রকমের রায় দিলেন, তাহলে 5 জন জাজের ওই রায়টাকেই ফাইনাল জাজমেন্ট হিসাবে ধরা হবে এবং রেকর্ড হিসাবেও থাকবে।
তবে বাকি দুজন জাজের ওই রায়টাকেও রেকর্ড হিসাবে রাখা হবে। তো মোটামুটি এই সব বিষয়ে সংবিধানের 145 নম্বর ধারাতে লেখা রয়েছে।